কেমন আছো সবাই? ক্লাসটা তোমাদের মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দাও। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো সবাই? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ স্যার, আমিও ভালো আছি। তোমাদের সবার দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। সবার কাছে কি মাইক্রো ইকোনমিক্স বই আছে? সবার কাছে, একদম সবার কাছে মাইক্রো ইকোনমিক্স বই আছে কিনা? প্রতিদিন মাইক্রো ইকোনমিক্সের কিন্তু অনেক পড়া থাকবে তোমাদের জন্য, হ্যাঁ। কারণ যারা খুব ভালো শিখতে চাও, আমি কিন্তু প্রত্যেক দিনই পড়া দিব অনেক। আমি বেসিক যে মানে একদম বেসিক জিনিসগুলো তোমাদের শেখাবো, আর সাথে অনেক জিনিসের পড়া দিব, হ্যাঁ। না হলে কিন্তু আমরা মাইক্রো শেষ করতে পারবো না। অনেক পড়া থাকবে তোমাদের, এবং আমার ক্লাসের সাথে সামঞ্জস্যতা থাকবে। আমি ক্লাসে যেরকমভাবে তোমাদের পড়াবো, একদম তার 100% মিল করে তোমরা বইয়ের মধ্যে পাবা। তার মানে ক্লাসের সাথে বইয়ের একদম 100% শতভাগ মিল পাবা। এর জন্য বলছি যে সবার কাছে, যাদের কাছে মাইক্রো বই নাই, আমার বইটা নাই, তোমাদের কাছে যদি অন্য কোনো স্যারের বই থাকে আলহামদুলিল্লাহ ভালো, সাথে আমার বইটাও রাখতে হবে, যেহেতু আমি আমার বই থেকেই পড়া দিব। আমার বইটা একটু কষ্ট করে কিনে নেবা যাদের কাছে নেই, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে। এবং আমরা অধ্যায় 1 শুরু করতে যাচ্ছি আজকে। অধ্যায় 1, উপযোগ ও ভোক্তার আচরণ। ঠিক আছে, অধ্যায় 1, মাইক্রো ইকোনমিক্স, ইন্টারমিডিয়েট মাইক্রো ইকোনমিক্স, অধ্যায় 1, অধ্যায় 1, ভোক্তার আচরণ। ভোক্তার আচরণ এইটা কোনো ব্যাচই করানো হয়নি, এজন্য এটা আমরা আজকে শুরু করছি। তো আমরা কেউ মুখস্থ করতে চাই না, আমরা টোটাল মাইক্রোটা আমরা ম্যাজিকের মতো করে শিখবো, তাই না? ভোক্তার আচরণ দিয়ে শুরু করছি। উপযোগ ফার্স্ট আমরা জানতে চাই আসলে উপযোগ কি। দেখো, উপযোগ হলো যে কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা, তাই না? কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে কি বলা হয়? উপযোগ। কোনো একটা দ্রব্যের যদি অভাব পূরণের ক্ষমতা না থাকে তাহলে সেটা উপযোগ না। যেমন ধরো, আমি তো ধূমপান করি না, সিগারেট খাই না। এখন আমাকে কেউ একজন খুব ভালো মানে 1 প্যাকেট সিগারেট দিল, সেটা ব্যানসন হতে পারে, গোল্ডিভ হতে পারে, স্টার হতে পারে, বা নেভি হতে পারে, অন্য কোনো সিগারেটও দিতে পারে, বা বাইরের কোনো সিগারেটও হতে পারে, দিতে পারে আমাকে। এখন আমাকে কেউ গিফট করলো 1 প্যাকেট সিগারেট, খুব দামি সিগারেট।
আমি তো সিগারেট খাই না, তো এখন তোমরা বলবে স্যার আপনি এতগুলো সিগারেটের নাম কেমনে জানেন, তাই না? তোমাদের কাছে কোশ্চেন, যাও নাম জানতে একজন টিচারের অনেক কিছু জানতে হয়। তো এই যে কেউ আমাকে মানে এক প্যাকেট সিগারেট দিল, আমি ওই সিগারেট পেয়ে কি কোনো উপযোগ পাবো? আমার কি কোনো উপযোগ হবে? অথচ দেখো এই সিগারেটের স্থলে আমাকে যদি কেউ 1 ডজন কমলা দিত, ঠিক আছে, অথবা 1 কেজি পেয়ারা দিত, অথবা 1 হালি ডালিম দিত, তো আমি কিন্তু অনেক উপযোগ পেতাম। তো আসলে কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা থাকতে হবে। তার মানে অবস্থা ভেদে কোনো ব্যক্তির কাছে কোনো দ্রব্যের উপযোগ 0 হতে পারে, আবার কারো কাছে সেটার উপযোগ অনেক বেশি হতে পারে। কিন্তু আমরা যে উপযোগ পড়ব সেটা হলো কোনো ব্যক্তি বিশেষের ক্ষেত্রে না, যেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, সেই সকল দ্রব্য নিয়ে আমরা উপযোগ পড়ব ইনশাআল্লাহ। তাহলে উপযোগ কি? কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে বলা হয় উপযোগ বা ইউটিলিটি। তাহলে যে সকল দ্রব্য ভোগ করে, অর্থাৎ আমরা কোনো দ্রব্য ভোগের মাধ্যমে আমাদের যদি অভাব পূরণ হয় বা আমরা যদি মানসিক তৃপ্ত বোধ হই, যেমন দেখো আমি কোনো একটা দ্রব্য বা সেবা ভোগ করেছি, আমি যদি মানসিক তৃপ্তি না পাই তাহলে সেটা কিন্তু উপযোগ হবে না। যেমন ধরো আমি সকালে ফুটপাত দিয়ে হাঁটতে গেলাম, তো হাঁটার সময় আমার মানিব্যাগটা ছিনতাই বা চুরি হয়ে গিয়েছে, তা আমি কি আসলে সকালবেলা ফুটপাত দিয়ে মানে হাঁটতে সময় আমি তো একটা সেবা ব্যবহার করেছি, তো এটা তো আমার কিন্তু মানিব্যাগ নাই, তখন আমি কি এই উপকার পাওয়ার চেয়ে আমার ক্ষতি হবে, তার মানে আমি এখান থেকে উপযোগ পাবো না। অর্থাৎ উপযোগ টোটালি একটা মনস্তাত্ত্বিক বিষয়, এইটা মানুষের ভালো লাগা মন্দ লাগার সাথে সম্পর্কিত। কোনো দ্রব্য বা সেবা ব্যবহারের মাধ্যমে মানুষ যদি তৃপ্তবোধ হয় তাহলে সেটাকেই বলা হবে উপযোগ। আশা করি আমার কথা বুঝতে পেরেছ। তো আমরা উপযোগ পরিমাপ করি কি দিয়ে? উপযোগ আমরা কি দিয়ে পরিমাপ করি? তোমরা বলতে পারবে উপযোগের পরিমাপক কি? বলো তো উপযোগের পরিমাপক কি? কে কে বলতে পারবা উপযোগের পরিমাপক কি? উপযোগের পরিমাপক লেখা একটু পরিষ্কার লিখতে হবে, ক্লিয়ার লিখতে হবে, তাই না? তোমরা অনেকে বুঝতে পারো না আমার লেখা। পরিমাপক, উপযোগের পরিমাপক কি বলো? কে কে বলতে পারবা দেখি দ্রুত। উপযোগের পরিমাপক কি? ইউটিল গুড। ইউটিলিটি না কিন্তু, ইউটিল। হ্যাঁ, উপযোগের পরিমাপক হলো ইউটিল। ইউটিল দ্বারা উপযোগকে পরিমাপ করা হয়, ঠিক আছে? ইউটিলিটি না কিন্তু, ইউটিল। ওকে, আচ্ছা, তাহলে আমরা সামনে এগোচ্ছি। আমরা জানবো প্রথমে যে সংখ্যাগত উপযোগ এবং পর্যায়গত উপযোগ। সংখ্যাগত উপযোগ ও পর্যায়গত উপযোগ। পর্যায়গত উপযোগ, ফার্স্ট আমরা জানবো সংখ্যাগত পর্যায়গত উপযোগ। খুব ইম্পর্টেন্ট টপিক, বিভিন্নভাবে এখান থেকে কোশ্চেন আসতে পারে। সংখ্যাগত উপযোগ ও পর্যায়গত উপযোগ কি, এদের মধ্যে পার্থক্য দেখা, অথবা পরীক্ষাতে আসতে পারে সংখ্যাগত পর্যায়গত উপযোগ ধারণা দুটি ব্যাখ্যা করো, অথবা আসতে পারে যে মার্শালের উপযোগ তত্ত্ব এবং হিক্সের উপযোগ তত্ত্ব ধারণা দুটি ব্যাখ্যা করো। তো তখন তোমরা আবার বলো না স্যার তো এটা আলোচনা করেনি। তো মার্শালের উপযোগ তত্ত্ব হলো সংখ্যাগত উপযোগ, হিক্সের উপযোগ তত্ত্ব হলো পর্যায়গত উপযোগ। অথবা এরকম আসতে পারে যে মার্শালের উপযোগ তত্ত্ব এবং নিরপেক্ষ রেখা বিশ্লেষণের মধ্যে পার্থক্য দেখাও। স্যার তো এটা পড়ায়নি, তাও বলা যাবে না। কেন? মার্শালের উপযোগ তত্ত্ব মানে সংখ্যাগত উপযোগ, আর নিরপেক্ষ রেখা বিশ্লেষণ মানেই হলো পর্যায়গত উপযোগ। তাহলে দেখো কত নাম আছে। তা আমরা যখন পড়বো আমরা চোখ কান খোলা রেখেই পড়বো। তা আমি সংখ্যাগত উপযোগ নিয়ে ডিটেলস তোমাদের বলতে চাই। সংখ্যাগত উপযোগ এর স্রষ্টা, সংখ্যাগত উপযোগ তোমরা জানো সংখ্যাগত উপযোগের স্রষ্টা অধ্যাপক মার্শাল। যদিও পৃথিবীর সব কিছু স্রষ্টা মহান আল্লাহ, বাট উপযোগ, এই সংখ্যাগত উপযোগের ধারণার
প্রবর্তক বা যিনি সংখ্যাগত উপযোগ ধারণা প্রবর্তন করেছেন তিনি হলেন অধ্যাপক মার্শাল। মার্শালই প্রথম অনুধাবন করেন যে একটি দ্রব্য বা সেবার বিভিন্ন একক ভোগ করে, অর্থাৎ ভিন্ন ভিন্ন একক ভোগ করে যে ভিন্ন ভিন্ন উপযোগ পাওয়া যায় সেইটাকে সংখ্যা দিয়ে পরিমাপ করা যায়, উনি প্রথম এইটা বিবেচনা করেছেন। ধরো আমি একটা কমলা লেবু খেলাম, অরেঞ্জ খেলাম। এই অরেঞ্জের যে কোষ আছে দেখো, এই যে যে আমরা কোয়া বলি, 1 কোয়া 2 কোয়া 3 বা কোষ বলি, যা হোক। তো এখন আমি একটা অরেঞ্জের প্রথম একটা কোষ খেলাম, তো এটা খেয়ে আমি নিশ্চয়ই একটা উপযোগ পাবো। এরপরে আর একটা কোষ খেলে আর একটা উপযোগ পাবো, তারপর আর একটা কোষ খেলে, এরকম বিভিন্ন কোষকে আমি ভিন্ন ভিন্ন মানে ভিন্ন ভিন্ন উপযোগ পাবো। প্রত্যেকটাতে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ উপযোগ পাচ্ছি বা পাবো। এই প্রত্যেকটা একক থেকে প্রাপ্ত উপযোগকে যদি সংখ্যা দিয়ে পরিমাপ করা যায়, ইন্ডিভিজুয়ালি সংখ্যা দিয়ে পরিমাপ করা যায়, তবে সেটিকেই বলা হয় সংখ্যাগত উপযোগ। নিশ্চয় আমার কথা বুঝতে পেরেছ। ক্লাসে থাকো, আসতেছে একটু পানি খেয়েছি। চলে এসছি। প্র্যাকটিক্যাল উদাহরণ হবে। প্র্যাকটিক্যাল উদাহরণ বোঝো তো, তোমাদের প্র্যাকটিক্যালি পড়ানো হবে। এর জন্য একটু ভেতরে গিয়েছিলাম। ওকে, তাহলে সংখ্যাগত উপযোগ, উপযোগকে যদি সংখ্যা দিয়ে পরিমাপ করা যায়, অধ্যাপক মার্শাল বলেছেন যে কোনো নির্দিষ্ট সময়ে একজন ভোক্তা একটি দ্রব্যের বিভিন্ন একক ভোগ করে যে ভিন্ন ভিন্ন উপযোগ লাভ করে সেটিকে যদি সংখ্যা দিয়ে পরিমাপ করা যায় তবে তাকে বলা হবে সংখ্যাগত উপযোগ। একদম ক্লিয়ার কথা। আবার বলছি, কোনো নির্দিষ্ট সময় কিন্তু মনে রাখবে, কোনো নির্দিষ্ট সময়ে একজন ভোক্তা একটি দ্রব্যের বিভিন্ন একক ভোগ করে যে ভিন্ন ভিন্ন উপযোগ লাভ করে তার প্রত্যেকটিকে যদি সংখ্যা দিয়ে পরিমাপ করা হয় তবে তাকে বলা হবে সংখ্যাগত উপযোগ। যেমন ধরো এইটা অরেঞ্জ, ঠিক আছে, একটা অরেঞ্জ, আমি এই অরেঞ্জটা আমি এইটা করলাম, ঠিক আছে, অরেঞ্জটা প্র্যাকটিক্যালি, এই জন্য প্র্যাকটিক্যালি বোঝাতে চাই তোমাদেরকে। ধরো এখন আমি এই অরেঞ্জের ধরো একটা কোষ, তোমরা আবার কেউ করো না, ঠিক আছে। এখন আমি এই প্রথম কোষটা খেয়ে আমি নিশ্চয়ই কিছু উপযোগ পেয়েছি। এখন এটাকে যদি আমি সংখ্যা দিয়ে পরিমাপ করি যে আমি 2 একক উপযোগ পেয়েছি বা 3 একক পেয়েছি, এরকমভাবে দেখো আমি এইটা পরবর্তীতে আরও একটা একক খেলাম,
কোষ খেলাম, এরকম। তো এরকম আমি যখন একটা ফল হোক বা যে কোনো একটা দ্রব্য হোক বা একটা সেবাও হতে পারে, যখন আমি একটা দ্রব্যের বিভিন্ন একক এভাবে ভোগ করব দ্রব্য বা সেবার, তখন প্রত্যেকটা একক থেকে নিশ্চয়ই আমি কিছু কিছু মানে উপযোগ পাবো। তো কতটুকু পাবো সেটাকে যদি সংখ্যা দিয়ে পরিমাপ করি তাকেই বলা হবে সংখ্যাগত উপযোগ। সংখ্যাগত উপযোগকে মোট উপযোগ রেখার সাহায্যে প্রকাশ করা হয়। মোট উপযোগ রেখা কেমন হয় দেখো, এইটা হলো টিইউ, এইটা হলো এক্স, এইটা হলো টিইউ, তাহলে x1 x2 x3 x4। ওকে, ধরো এখানে ই বিন্দু, এফ বিন্দু, জি বিন্দু, এইচ বিন্দু। তাহলে আমি এখানে ধরো সংখ্যা নাম দিলাম, এখানে 2 3 4 5, জাস্ট সংখ্যা দিলাম যে এটা 2, এটা 3, এটা 4, এটা 5। অর্থাৎ প্রথম একক খেয়ে আমি 2 একক উপযোগ পেয়েছি, অর্থাৎ আমি প্রথম দ্রব্যের যে প্রথম একক ভোগ করেছি এটা ভোগ করে আমি 2 ইউটিল উপযোগ পেয়েছি। এরপরে দ্বিতীয়টা অর্থাৎ x1 থেকে x2তে গেলে আমি অতিরিক্ত 1 একক পেয়েছি, এটাতে গেলে অতিরিক্ত আরও 1 একক পেয়েছি, অর্থাৎ এইভাবে করে। অর্থাৎ আমি যখন দ্রব্যের একক বৃদ্ধি করেছি আমার মোট উপযোগ বাড়ছে, যেহেতু আমি দ্রব্যের একক বৃদ্ধি করছি। ওকে, তাহলে চিত্রে ভূমি অক্ষে এক্স দ্রব্যের বিভিন্ন একক এবং লম্ব অক্ষে মোট উপযোগ উপস্থাপন করা হয়েছে। এক্স দ্রব্য ভোগের পরিমাণ যখন OX1 তখন তার মোট উপযোগ EX1, যা 2 সংখ্যা দিয়ে পরিমাপ করা হয়েছে। এক্স দ্রব্য ভোগের পরিমাণ বৃদ্ধি পেয়ে OX1 থেকে OX2 হলে তার মোট উপযোগ FX2 পরিমাণ, যা 3 সংখ্যা দিয়ে পরিমাপ করা হয়েছে। এক্স দ্রব্য ভোগের পরিমাণ আরও বৃদ্ধি পেয়ে OX3 হলে মোট উপযোগ বৃদ্ধি পেয়ে GX3 হয়েছে, যা 4 সংখ্যা দিয়ে পরিমাপ করা হয়েছে। এক্স দ্রব্য ভোগের পরিমাণ আরও বৃদ্ধি পেয়ে X4 হলে মোট উপযোগ বৃদ্ধি পেয়ে HX4 হয়, যা সংখ্যা 5 দ্বারা প্রকাশ করা হয়েছে। তো EFGH বিন্দুগুলো যোগ করে মোট উপযোগ রেখা অঙ্কন করা হয়েছে এবং এর প্রত্যেক একক ব্যবহারের ক্ষেত্রে যে মোট উপযোগ পাওয়া গিয়েছে সেটাকে সংখ্যা দিয়ে পরিমাপ করার কারণে এটিকে বলা হয় সংখ্যাগত উপযোগ বা মার্শালের উপযোগ তত্ত্ব। দেখো, এই মার্শালের এই উপযোগ তত্ত্ব থেকে আমরা প্রান্তিক উপযোগ পাবো এই কনসেপ্ট থেকে, অর্থাৎ এই সংখ্যাগত যে উপযোগ ধারণা আসছে এখান থেকে এরপরে আমরা প্রান্তিক উপযোগ পাবো। মোট উপযোগ, প্রান্তিক উপযোগ, মোট উপযোগের ধারণা থেকে প্রান্তিক উপযোগ বের করা হয়। তো মার্শালের তত্ত্বকে বলা হয় প্রান্তিক উপযোগ তত্ত্ব। আমরা দেখেছি, দেখো ফার্স্ট ইয়ারে তোমরা দেখেছো যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ একটা বিধি ছিল, আবার সমপ্রান্তিক উপযোগে একটা বিধি ছিল। দুইটা বিধি ছিল কার? মার্শালেরই। তো মার্শালের এই দুইটা বিধিরই মূল যে টপিক ছিল সেটা কিন্তু প্রান্তিক উপযোগ নিয়ে। দেখো, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি মানে প্রান্তিক উপযোগ সম্পর্কিত, সমপ্রান্তিক উপযোগ বিধি সেটাও প্রান্তিক উপযোগ নিয়ে। তার মানে প্রান্তিক উপযোগকে মার্শাল সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন। যাই হোক, আমরা সামনে বুঝতে পারবো ইনশাল্লাহ। এখন তোমরা সবাই আমাকে বোঝো যে সংখ্যাগত উপযোগ নিয়ে নিশ্চয়ই কারো সমস্যা নেই। এবার আমরা একটু পর্যায়গত উপযোগ নিয়ে কথা বলি। দেখো, পর্যায়গত উপযোগ বা নিরপেক্ষ রেখা বিশ্লেষণ। পর্যায়গত উপযোগ, পর্যায়গত উপযোগ বা নিরপেক্ষ রেখা বিশ্লেষণ। নিরপেক্ষ রেখা বিশ্লেষণ, পর্যায়গত উপযোগ বা নিরপেক্ষ রেখা বিশ্লেষণ। কমলা যখন এনেছি তো খেতে হবে, না খেলে তো খারাপ লাগে, বুঝো না কেন?
তো মোট তুমি কমেন্ট ডিলিট কেন করছো? সমস্যা নেই, তোমরা যে কোনো কোশ্চেন আমাকে করতে পারবা, সমস্যা নেই, ভয়ের কোনো কারণ নেই, লজ্জারও কোনো কারণ নেই। তুমি বলেছিলে যে উপযুক্ত কমার কথা, বাড়লো কেন? মোট উপযোগ একটা নির্দিষ্ট অবস্থা পর্যন্ত বাড়ে। ঠিক আছে, মোট উপযোগ একটা নির্দিষ্ট অবস্থা পর্যন্ত বাড়ে, তারপরে আবার কমে যাবে। আমরা সেই কমার অংশটা দেখাইনি। তাহলে মোট উপযোগ একটা নির্দিষ্ট অবস্থা পর্যন্ত বাড়ে। আমরা কখন সেটা দেখাবো? সংখ্যাগত উপযোগে সেটা দেখানো দরকার নেই। আমরা দেখাবো যখন ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি করব বা মোট উপযোগ প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক করব, তখন আমি সেটা দেখাবো তোমাদের খুব সুন্দর করে। ঠিক আছে? ওকে, তোমার পর্যায়গত উপযোগ বা নিরপেক্ষ রেখা বিশ্লেষণ কাকে বলে? পর্যায়গত উপযোগটা আসলে কি? কোনো দ্রব্য বা সেবা আমরা যে ভোগ করি, ব্যবহার করি, এই ব্যবহার থেকে মার্শাল যে বলেছিলেন যে প্রত্যেকটি একক থেকে যে উপযোগ পাওয়া যায় সেটাকে সংখ্যা দিয়ে পরিমাপ করতে, কিন্তু এইটার ঘোর বিরোধিতা করেন অধ্যাপক হিগস, অ্যালেন সহ আরও অনেকে। তারা বলছেন, তাদের যুক্তি হলো যে আসলে উপযোগটা একটা মনস্তাত্ত্বিক ধারণা। এইটা আসলে মানুষের ভালো লাগা মন্দ লাগার সাথে সরাসরি সম্পর্কিত। এটা তো আসলে সংখ্যা দিয়ে পরিমাপ করা যায় না। এটা কে বলেছেন? হিগস এবং তার যারা অনুসারী ছিলেন তারা বলেছেন যে উপযোগকে সংখ্যা দিয়ে পরিমাপ করা অযৌক্তিক। এটা মূলত পর্যায়গতভাবে এটাকে আলোচনা করা যেতে পারে। তারা বলেছেন যে আমি উপযোগের কোন স্তরে আছি, নিম্ন স্তরে, মধ্য স্তরে, না সর্বোচ্চ স্তরে, এইভাবে করে বিভিন্ন স্তরে উপযোগকে বিভিন্ন স্তরে স্তরে বিভক্ত করে আলোচনা করাকে বলা হয় পর্যায়গত উপযোগ। অর্থাৎ হিগস, অ্যালেন সহ অনেকে বলেছেন যে উপযোগকে সংখ্যা দিয়ে পরিমাপ না করে এটাকে বিভিন্ন পর্যায়ে বিভক্ত করে, যে প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়, বা প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর বা সর্বোচ্চ স্তর, এইভাবে করে বিভিন্ন পর্যায় বা স্তরে বিভক্ত করে বিশ্লেষণ করাকে বলা হয় পর্যায়গত উপযোগ। তারা এটাও বলেছেন যে উপযোগকে যদি নিরপেক্ষ মানচিত্রের সাহায্যে প্রকাশ করা হয় বা নিরপেক্ষ রেখার সাহায্যে দেখানো হয়, তখন তাকে বলা হয় পর্যায়গত উপযোগ। আর এই কারণে পর্যায়গত উপযোগকে নিরপেক্ষ রেখা বিশ্লেষণও বলা হয়, যেহেতু এটাকে নিরপেক্ষ রেখা দিয়ে প্রকাশ করা হয়। মূলত নিরপেক্ষ রেখা না, নিরপেক্ষ মানচিত্রের সাহায্যে, এবং মানচিত্রের মধ্যে অনেকগুলো রেখা থাকে, এই জন্য অনেকেই রেখা দিয়েও বলেছেন, ভুল না, তবে সবচেয়ে সুন্দর হলো নিরপেক্ষ মানচিত্রের সাহায্যে প্রকাশ করা। ওকে, ওকে, IC1, IC2, IC3, কেমন? IC1, IC2, IC3, বাস। এটা হলো কি হবে? এটা হলো এক্স, এটা হলো ওয়াই। তাহলে এটা চিত্রের নাম দিব সংখ্যাগত উপযোগ। এটা চিত্রের নাম সংখ্যাগত উপযোগ। সাথে সাথে ক্লাসেই তোমার পড়া হয়ে যাবে, হ্যাঁ, সংখ্যাগত উপযোগ। আর তোমাদের যেহেতু প্রথম বর্ষে ধারণা আছে, আরও ভালো লাগবে। চিত্র পর্যায়গত উপযোগ, পর্যায়গত উপযোগ, এই অধ্যায়ের যত যা কিছু আছে সব কিছুই সংখ্যাগত না হলে পর্যায়গত উপযোগ নিয়ে। এর জন্য এই দুইটা বিষয় ভালো করে শিখবা। এই পর্যায়গত উপযোগের বা নিরপেক্ষ রেখা বিশ্লেষণের এই চিত্রের ব্যাখ্যা কি হবে? চিত্রে ভূমি অক্ষে এক্স দ্রব্য, লম্ব অক্ষে ওয়াই দ্রব্যকে বিবেচনা করা হয়েছে বা দেখানো হয়েছে। চিত্রে IC1, IC2, IC3 হলো তিনটি নিরপেক্ষ রেখা। এই নিরপেক্ষ রেখাগুলোর মধ্যে IC1 সর্বনিম্ন উপযোগ নির্দেশ করে, তার থেকে IC2-তে আরও বেশি উপযোগ নির্দেশ করে, তার থেকে IC3-তে আরও বেশি উপযোগ নির্দেশ করে। তাহলে তিনটি নিরপেক্ষ রেখার মধ্যে IC1 থেকে IC2-তে বেশি, তার থেকে IC3-তে আরও বেশি উপযোগ নির্দেশ করে। তাহলে ওই যে পর্যায়ের কথা বলা হয়েছে, এটা প্রথম পর্যায়, এটা দ্বিতীয় পর্যায়, এটা তৃতীয় পর্যায়। তো এই জন্য আমরা আসলে কোনো দ্রব্য বা সেবার মাধ্যমে আমরা কতটুকু উপযোগ পাই সেটা যেহেতু মনস্তাত্ত্বিক বিষয়, এই কারণে হিগস, অ্যালেন প্রমুখ তারা এই উপযোগকে পর্যায়, প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, এরকম বিভিন্ন স্তরে বিভক্ত করে আলোচনা করতে চেয়েছেন, এবং এই জন্য এটাকে বলা হয়
পর্যায়গত উপযোগ। সবাই কি ক্লিয়ার স্যার? বুঝি? সবাই ওকে? এবার আসো পার্থক্যে। যদি পার্থক্য পরীক্ষাতে আসে, এখান থেকে মুখস্থ করা যাবে না, পার্থক্য আমরা এখান থেকে খুব সহজেই বের করে ফেলতে পারবো। দেখো আমি লিখছি না পার্থক্য, আমি তোমাদের শুধু ধরিয়ে দিচ্ছি যে পার্থক্য কিভাবে তৈরি করবো। দেখো পার্থক্য তৈরি করার সময় খুব সুন্দর করে ব্রেন দিয়ে চিন্তা করো, কোনো মুখস্থ বিদ্যা না। প্রথমে দেখো, ধরো পার্থক্য এসছে স্যার, সংখ্যাগত পর্যায়গত উপযোগের মধ্যে পার্থক্য দেখো কিভাবে লিখবো স্যার? ডাইরেক্ট মাঝখানে একটা দাগ দিব, বাম পাশে সংখ্যাগত ডান পাশে পর্যায়গত? নো স্যার, এরকম করে পার্থক্য আমি তোমাদের কখনোই শেখাই নাই। মাইক্রোতে দেখবা সারা বাংলাদেশ মিলে হাতে গোনা কয়েকজন মানুষ কেবল মাইক্রোতে এ প্লাস পাবে, এবং তার মধ্যে ম্যাক্সিমাম তোমরাই থাকবা। আমার কথা বিশ্বাস হয় না? গত কয়েকদিন আগে কিন্তু দেখো তোমাদের দ্বিতীয় বর্ষের রেজাল্ট হয়েছে, দ্বিতীয় বর্ষের মাইক্রোতে এ প্লাস পাওয়া সো টাফ। তো ওইখানে দেখবা যে ম্যাক্সিমামই যাদের রেজাল্ট দিয়েছে ওরা কিন্তু অনেকেই আছে যারা এ প্লাস পেয়েছে। খুব বললাম যে হাতে গোনা কয়েকজন মাত্র পায়, তো তোমরাই দেখবা ম্যাক্সিমাম থাকবা ইনশাল্লাহ। তো পার্থক্যটা কি? যখন পার্থক্য পরীক্ষাতে আসবে তখন দুইটা বিষয়ের সংজ্ঞা দিতে হবে, শুধু এই দুইটা না, যে কোনো দুইটা বিষয়ের পার্থক্য আসলে ওই দুইটা সংজ্ঞা দিবা। সংজ্ঞা দেওয়ার পরে ওই দুইটা চিত্র আঁকবা, চিত্র ছোট্ট ব্যাখ্যা দিবা। ছোট্ট ব্যাখ্যা স্যার কোথায় পাবো? ছোট ব্যাখ্যা ফাউন্ডেশন অফ ইকোনমিক্সের মধ্যে আছে, খুব সুন্দর করে ছোট ব্যাখ্যা, অথবা এখান থেকেও তুমি নিতে পারবা ছোট ব্যাখ্যা। তারপরে পার্থক্য দিবা। পার্থক্য কী কী হতে পারে? এক নাম্বার পার্থক্য হতে পারে, দেখো আমি পার্থক্য লিখছি না, বলছি সংখ্যাগত উপযোগের ক্ষেত্রে উপযোগকে সংখ্যার সাহায্যে পরিমাপ করা হয়, অন্যদিকে পর্যায়গত উপযোগের ক্ষেত্রে উপযোগকে নিরপেক্ষ রেখার সাহায্যে প্রকাশ করা হয়। বাস এক নম্বর পার্থক্য হয়ে গেল। দুই নম্বর পার্থক্যে কী বলতে পারবো? সংখ্যাগত উপযোগকে মোট উপযোগ রেখার সাহায্যে প্রকাশ করা হয়, অন্যদিকে পর্যায়গত উপযোগকে নিরপেক্ষ রেখার সাহায্যে প্রকাশ করা হয়। কি এইগুলোকে আমি কি মুখস্থ করে রেখেছি? তুমি এই চিত্রই তোমাদেরকে বলে দিচ্ছে, এই টপিকই তোমাদেরকে বলে দিচ্ছে পার্থক্য কী হবে। তিন নম্বর পার্থক্য যদি বলো, তিন নম্বর পার্থক্য দেখো, সংখ্যাগত উপযোগের ক্ষেত্রে এক্স দ্রব্যের বিভিন্ন একক বিবেচিত হয়, অন্যদিকে পর্যায়গত উপযোগের ক্ষেত্রে এক্স ও ওয়াই দুইটি দ্রব্যকেই বিবেচনা করা হয়। বাস। চার নম্বর পার্থক্য যদি লেখো, সংখ্যাগত উপযোগের উদ্ভাবক অধ্যাপক মার্শাল, অন্যদিকে পর্যায়গত উপযোগের উদ্ভাবক হিক্স, অ্যালেন সহ অনেকে। হিক্স বলতে পারো, সমস্যা নেই। তো এই যে চার পাঁচটা পার্থক্য তুমি একদম বেসিক জিনিস বললাম। তোমাদের অনেক সময় মনে হয় যে স্যার পার্থক্য মনে 8টা 10টা লিখতে পারলে খুব ভালো হতো। রং কনসেপ্ট। পার্থক্য 4 থেকে 5টা এনাফ, এবং তুমি সঠিক পার্থক্য লিখবা। বানিয়ে অপ্রত্যাশিত কোনো পার্থক্য লিখলে মার্কস বাড়ার চেয়ে মার্কস কমতে পারে। তো এর জন্য যতটুকু দরকার ইকোনমিক্স ততটুকু লেখাকেই বেশি উত্তম মনে করে। ওকে, তাহলে আমরা সামনের দিকে এগোচ্ছি। তাহমিনা সাদিক, ফার্স্ট ইয়ারে আমি মাইক্রোতে এ প্লাস আসছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। ফার্স্ট ইয়ারে পায় অনেকে, ইনশাল্লাহ অনেকেই পায়, কিন্তু সেকেন্ড ইয়ার এটা একটু কম মানুষ পায়। আমি আশা করব সেকেন্ড ইয়ারে যে কয়জন থাকবে তার মধ্যে তুমিও থাকবা ইনশাল্লাহ। তাহমিনাকে বলছি, ঠিক আছে? এবার আমরা যাব সংখ্যাগত পর্যায়গত উপযোগের বেসিক তোমাদের মধ্যে আছে বা জানো, শুনলা, খুব সুন্দর করে বই থেকে পড়ে, খুব সুন্দর করে পড়ে ফেলতে হবে, সাথে সাথে যদি পারো একবার লিখে ফেলবা, ঠিক আছে? আমি যাব হলো মোট উপযোগ প্রান্তিক উপযোগের মধ্যে। তাহলে মোট উপযোগ প্রান্তিক উপযোগে যাও, বক্স করে দিবা না। মাইক্রো ম্যাক্রো এইগুলো সাবজেক্টের পার্থক্য বক্স করে দেবা না, ঠিক আছে? এইগুলো পার্থক্য উপরে একটা লিখবা, অন্যদিকে নিচে একটা লিখবা, বক্স করে দিবা। ম্যাথের পার্থক্য, পরিসংখ্যানের পার্থক্য, এগুলো বক্সে দিবা, এটা উচিত। মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে
মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক দেখাও। তো মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক দেখাও। তো আমরা মোট উপযোগ আর প্রান্তিক উপযোগ সম্পর্কে আগে একটু জেনে নিব যে মোট উপযোগ প্রান্তিক উপযোগ কি। তাহলে ওকে, মোট উপযোগ, মোট উপযোগ হলো টিইউ, টোটাল ইউটিলিটি, তাই না? মোট উপযোগ কাকে বলে আমরা সেটা এখন বলবো খুব সুন্দর করে। আমি মোট উপযোগকে দুইভাবে এক্সপ্লেইন করব। হ্যাঁ, মোট উপযোগকে দুইভাবে এই জন্য এক্সপ্লেইন করব, দুইভাবে এটাকে ব্যাখ্যা করা যায়। কিভাবে? কোনো ভোক্তা একটি নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের বিভিন্ন একক ভোগ করে। যেমন ধরো আমি একজন ভোক্তা, আমি এক্স দ্রব্যের বিভিন্ন একক, যেমন X1, X2, X3, X4, X5, এরকম এক্স দ্রব্যের 5 বা 6 একক ভোগ করলাম বা ব্যবহার করলাম একটা নির্দিষ্ট সময়ে। তো আমি প্রত্যেক একক থেকে নিশ্চয়ই একটা নির্দিষ্ট পরিমাণ উপযোগ পেয়েছি। তো এই প্রত্যেক একক থেকে যে ভিন্ন ভিন্ন উপযোগ পেয়েছি তার সমষ্টিকে বলা হয় মোট উপযোগ। তাহলে আমি কি বললাম? ভোক্তা কোনো নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের বিভিন্ন একক ভোগ করে যে ভিন্ন ভিন্ন উপযোগ লাভ করে তার সমষ্টিকে বলা হয় মোট উপযোগ। এটা হলো একটা দৃষ্টিকোণ। আরেকটা দৃষ্টিকোণ হলো যে কোনো ভোক্তা শুধু একটা দ্রব্যের বিভিন্ন এককই ভোগ করে না, সে কিন্তু ভিন্ন ভিন্ন দ্রব্য ভোগ করতে পারে। যেমন আমি ভোক্তা হিসেবে আমি এক্স দ্রব্য, ওয়াই দ্রব্য, জেড দ্রব্য, বিভিন্ন দ্রব্য ভোগ করতে পারি। যেমন আমি চাল কিনি, আমি মাছ কিনি, আমি মুরগি কিনি, আমি ফল কিনি, তোমরা সবাই এগুলা কিনো। তো আমরা প্রত্যেক ভোক্তাই আমরা কি করি? বিভিন্ন দ্রব্য ভোগ করি না? তাহলে এটা তো একটা দ্রব্যের বিভিন্ন একক না, এটা ভিন্ন ভিন্ন দ্রব্য আমরা ভোগ করি। তাহলে এই যে একজন ভোক্তা বিভিন্ন দ্রব্য বা ভিন্ন ভিন্ন দ্রব্য ভোগ করে, এই প্রত্যেক দ্রব্য থেকে সে ভিন্ন ভিন্ন উপযোগ লাভ করে, এইটার সমষ্টিকেও মোট উপযোগ বলা হয়। তাহলে আমরা দুইভাবে শিখলাম, একটা দ্রব্যের বিভিন্ন একক থেকে ভোক্তা যে ভিন্ন ভিন্ন উপযোগ লাভ করে তার সমষ্টিকেও মোট উপযোগ বলে। আর ভোক্তা ভিন্ন ভিন্ন দ্রব্য ভোগ করে, সেই ভিন্ন ভিন্ন দ্রব্য ভোগ থেকে যে উপযোগ লাভ করে সেটা হলো তার সমষ্টিকে বলা হয় মোট উপযোগ। যেমন উদাহরণস্বরূপ যদি বাস্তব উদাহরণ দিতে চাই, একটু আগে তোমাদের আমি দেখাইছি না এই যে আমি একটা কমলার বিভিন্ন একক খেয়েছিলাম তখন। তো আমি যদি বিভিন্ন একক খাই তাহলে সেখান থেকে আমি প্রত্যেক একক থেকে একটা নির্দিষ্ট পরিমাণ উপযোগ পেয়েছিলাম, তো তার সমষ্টিকেই বলা হবে মোট উপযোগ। আর আমি যদি এই একটা কমলা খাইলাম, এই যে একটা কমলা খেলাম বা একটা কমলার কোষ খেলাম, এইটা একটা দ্রব্য ভোগ করলাম। আমি ওই কমলার কোষকে ধরলাম এক্স দ্রব্য, আমি এক্স দ্রব্যের ভোগের থেকে বিভিন্ন একক, ধরো আমি 5 একক বা 6 একক কমলার কোষ খেয়েছি, তো প্রত্যেক একক থেকে আমি ভিন্ন ভিন্ন উপযোগ পেয়েছিলাম, ওইগুলো সমষ্টিকে আমি বললাম মোট উপযোগ। এবার আমি যদি ভিন্ন দ্রব্য ব্যবহার করি, যে কমলা খেয়েছি, এখন আমি খেজুর খাবো, ঠিক আছে, এটা খেজুর। এখন আমি এই কয়েকটা খেজুর খেলাম, বা আমি খেজুর খেলাম, কমলা খেলাম, আমি আপেল খেলাম, তো এই যে ভিন্ন ভিন্ন দ্রব্য থেকে আমি যে ভিন্ন ভিন্ন উপযোগ পেলাম, এইটার সমষ্টিকেও মোট উপযোগ বলা হয়। নিশ্চয় আমার কথা বুঝতে পেরেছ? তাহলে মোট উপযোগ রেখা আঁকছি, দেখো মোট উপযোগ কেমন হয়। মোট উপযোগ রেখা
এটা হলো টিইউ রেখা। দেখো আমি এখান থেকে তোমাদের এক্সপ্লেন করে কিছু বোঝাবো। x1, x2, x3, x4, x5, x6, E, F, G, H, I, J। এই যে একটু আগে তোমরা মানে কেউ একজন বলেছিলে যে মোট উপযোগ তো কমে। হ্যাঁ, কমে। মোট উপযোগ শূন্য হয় না। মোট উপযোগ প্রথম দিকে বাড়তে থাকে, তবে ক্রমহ্রাসমান হারে বাড়ে। এই যে দেখো, প্রথমে এখানে যতটুকু বাড়ছিল, দেখো যে প্রথম এককে ছিল এই যে এতটুকু, তারপরে দেখো এটা সমান হারে বাড়ে নাই, এর থেকে অল্প কম বাড়ছে, তারপরটা আরও কম বাড়ছে, তারপরটা আরও কম বাড়ছে, তারপরটা আর বাড়েই নাই, স্থির হয়েছে, তারপরটা কমে গিয়েছে। অর্থাৎ আমি এই যে প্রথম একটা খেজুর খেয়েছি, আমি সেই প্রথম খেজুরটা খেয়ে যতটুকু উপযোগ পেয়েছি, আমি যদি দ্বিতীয় খেজুরটা খাই, আমি কিন্তু প্রথম খেজুরটার সমপরিমাণ উপযোগ পাবো না, তার থেকে একটু হলেও কম পাবো। আমি যদি 3 নাম্বার খেজুরটা খাই, তাহলে আরও একটু কম উপযোগ পাবো। 4 নাম্বার খেজুরটা খেলে আরও কম উপযোগ পাবো। 5 নম্বরটা খেলে হয়তো আমি আর উপযোগী পাবো না, কারণ হয়তো আমার ওই খেজুরের প্রতি যে আকাঙ্ক্ষা ছিল সেটা একেবারেই জিরো হয়ে যাবে, কমে যাবে। আমি যদি আরও অতিরিক্ত ভোগ করি, আরও অতিরিক্ত ব্যবহার করি, একটা পর্যায়ে গিয়ে আমি হয়তো বমি করে দিব, অর্থাৎ আমার তখন এটা নিয়ে উপযোগ থাকবে না, বরং আরও ঋণাত্মক হবে। তো এটা বলতেছি যে একটা দ্রব্যের ভোগের পরিমাণ যখন বাড়ানো হয়, তখন একটা নির্দিষ্ট অবস্থা পর্যন্ত তখন উপযোগ বাড়ে। দেখো এই যে 4 একক এক্সের 4 একক ভোগের ক্ষেত্রে উপযোগ, মোট উপযোগ x4 পরিমাণ, আবার 5 একক ভোগের ক্ষেত্রে মোট উপযোগ x5 পরিমাণ। তাহলে এই ক্ষেত্রে x4 এবং x5 এই দুইটা পরস্পর সমান, অর্থাৎ এখানে মোট উপযোগের কোনো পরিবর্তন হয় নাই, তার মানে মোট উপযোগ স্থির হয়ে পড়েছে। তো যখনই মোট উপযোগ স্থির হয়ে পড়বে, তখন যদি ওই দ্রব্য আরও ভোগ করার চেষ্টা করা হয়, তখন মোট উপযোগ কমে যাবে। তখন এই যে মোট উপযোগ কমে গেল। তাহলে মোট উপযোগের তিনটা অবস্থান হলো, মোট উপযোগ প্রথম থেকে একটা নির্দিষ্ট অবস্থা পর্যন্ত ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে পারে বা বাড়তে পারে, তবে ক্রমহ্রাসমান হারে বাড়ে, এটা ক্রমবর্ধমান হারে বাড়ে না। তারপরে হলো মোট উপযোগ একটা অবস্থার পরে স্থির হয়ে পড়ে, এবং মোট উপযোগ সর্বোচ্চ অবস্থার পরে কমে যায়। তাহলে তিনটা অবস্থান আমরা মোট উপযোগের পেলাম। হ্যাঁ হ্যাঁ, যাবে, আসবো, আমি এক চিত্রের মাধ্যমে দেখাবো, টেনশন করো না, এক চিত্রের মাধ্যমে দেখাবো। তাহলে মোট উপযোগ বুঝতে পেরেছো। মোট উপযোগ, এবার আমরা প্রান্তিক উপযোগে যাচ্ছি। দেখো প্রান্তিক উপযোগ, প্রান্তিক উপযোগ কাকে বলে? প্রান্তিক উপযোগ হলো এমইউ হলো মার্জিনাল ইউটিলিটি। কাকে বলে স্যার? এইটার ডেফিনেশন হলো অতিরিক্ত এক একক দ্রব্য ভোগ করে যে অতিরিক্ত উপযোগ পাওয়া যায় তাকে বলা হয় প্রান্তিক উপযোগ। আমি ধরো 2টা খেজুর খেয়েছি, আমি ধরো 10 উপযোগ পেয়েছি। আমি যদি 3 নাম্বার খেজুরটা খাই, তাহলে আমি 13 একক উপযোগ পেলাম। মোট উপযোগ আমার 13 হলো। তাহলে আগে 2টাতে 10 পেয়েছিলাম, ধরো প্রথমটাতে 6 উপযোগ পেয়েছি, পরেরটাতে 4 পেয়েছি, পরেরটাতে আমি 3 পেলাম, তাহলে কত হলো? 6 আর 4 10 আর 3 13 একক উপযোগ পেয়েছি। তাহলে আমি সর্বশেষ বা লাস্ট যে অতিরিক্ত একক ব্যবহার করেছি, তোমার আগেরটা পেয়েছিলাম কত, এই দুইটায় মিলে পেয়েছিলাম হলো কত, 10, আর এইটায় পেয়েছি কত, 13। তার মানে আমি অতিরিক্ত কতটুকু পেয়েছি, 3 একক। তাহলে এই
প্রান্তিক উপযোগ হবে 3। অর্থাৎ সর্বশেষ একক ভোগ করে আমি যে উপযোগ পেয়েছি সেটাকেই বলা হবে প্রান্তিক উপযোগ। এইটা অন্যভাবে বলা যায় যে মোট উপযোগের, মোট দ্রব্যভোগের পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় এই দুয়ের অনুপাতকেও প্রান্তিক উপযোগ বলে। আবার বলছি, মোট ভোগের পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় এই দুয়ের অনুপাতকেও প্রান্তিক উপযোগ বলে। সেই ক্ষেত্রে এমইউ সমান ডেল টিইউ ভাগ হলো ডেল এক্স, মানে এই যে এক্স দ্রব্য ভোগের পরিবর্তনের ফলে মোট উপযোগের যতটুকু পরিবর্তন হবে এই দুইয়ের অনুপাতকেই বলা হবে প্রান্তিক উপযোগ। বাস, ওকে। তাহলে প্রান্তিক উপযোগ রেখা কেমন হয় স্যার? প্রান্তিক উপযোগ রেখা এই যে এরকম হয়। প্রান্তিক উপযোগ রেখা সাধারণত এই যেরকম হয়। তোমরা প্রান্তিক উপযোগ রেখা এইটার সাথে টাচ করে দিবা না, অনেক জায়গাতে দেওয়া থাকতে পারে। আমি সাধারণত বইয়ের মধ্যে এই ভুল করার কথা না, বাট মাইক্রো অনেক স্যারের বইয়ে এইটা আছে বা এইটা যৌক্তিক না। যদি আমিও দিয়ে থাকি সেই ক্ষেত্রেও যৌক্তিক না, হয়তো কোনো কারণে ভুলে হয়তো হতে পারে, তবে না হওয়ার সম্ভাবনা বেশি। যদি সাধারণত আমরা এরকম যদি দেই যে এটা প্রান্তিক উপযোগ, তাহলে এটা সঠিক না, 100% সঠিক না, বা সঠিকই না। কেন জানো? কারণ বোঝাচ্ছে যে আমি একটা দ্রব্য 0 একক ব্যবহার করেছি, সেই ক্ষেত্রে আমি এইখানে এতটুকু উপযোগ পেয়েছি। ধরো এটা এমইউ আছে, এইটা তাহলে অনেক বড় একটা উপযোগ পেয়েছি। আমি 0 একক ভোগ করে তো আসলে প্রান্তিক উপযোগ অনেক বেশি পেতে পারি না, আমি ভোগই করি না, আমি তাহলে প্রান্তিক উপযোগ আমার অনেক বেশি কেমনে হয়? তো এর জন্য সাধারণত আমি এইটাকে সাপোর্ট করি না। বাট অনেক বইতে তোমরা পাবা, যদি তোমাদের কাছে অনেকগুলো মাইক্রো বই থাকে পেতে পারো, বাট এইটার যৌক্তিকতা নাই। এইটা আমি এর জন্য এইখান থেকে এটাকে লম্বককে টাচ করি না, কখনোই লম্বককে টাচ করি না। এই যে কারণ আমি যদি এক্স দ্রব্য 0 ব্যবহার করি, আমি তো অনেক বেশি উপযোগ আশা করতে পারি না, আমি তো দ্রব্য ভোগই করি নাই। তো সেই ক্ষেত্রে আমি এক্স দ্রব্য এই পরিমাণ ব্যবহার করলাম, এখানে প্রান্তিক উপযোগ হলো MU1। আমি যদি এই পরিমাণ ব্যবহার করি, এটা x1, এটা x2, এটা x3, এটা MU2, এটা MU3, এইটা হলো A, এইটা হলো B, এইটা হলো C, এটা হলো MU রেখা। চিত্রের নাম হলো প্রান্তিক উপযোগ রেখা। প্রান্তিক উপযোগ রেখা, বাস, প্রান্তিক উপযোগ রেখা। ঠিক আছে? এই ভূমি অক্ষে সেট করতে পারে, আবার নিচেও চলে যেতে পারে, আমরা সেটা আসবো, সময় মতো আসবো ইনশাল্লাহ। আপাতত এটাই লেখো। তবে প্রান্তিক উপযোগ এই দিকে সেট না, অর্থাৎ লম্ব অক্ষের সাথে স্পর্শ না করলেও এটা ভূমি অক্ষকে স্পর্শ করতে পারে এবং স্পর্শ করে নিচের দিকেও নামতে পারে। সেটা নিয়ে আমি সামনে ব্যাখ্যা দিব, এইখানে আপাতত ব্যাখ্যা দরকার নেই এটার। তো চিত্রে ভূমি অক্ষে এক্স দ্রব্য ভোগের পরিমাণ, লম্ব অক্ষে এক্স দ্রব্য ভোগ থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগকে উপস্থাপন করা হয়েছে। চিত্রে যখন এক্স দ্রব্য ভোগের পরিমাণ কম, অর্থাৎ একটা দ্রব্য যখন অল্প পরিমাণ ভোগ করা হয় তখন তার প্রান্তিক উপযোগ অনেক বেশি থাকে। ধরো তুমি একটা উদাহরণ দিই, তুমি ধরো অনেক দিন, যারা মুসলিম আছো তারা অনেক দিন গরুর মাংস খাও নাই, বা ধরো যারা অন্য ধর্মের আছে তোমরা খাসির গোশ খাও না, অনেক দিন আছে যে গরু বা খাসির গোশ খাও নাই, কারণ অন্য ধর্মের তোমরা তো গরুর গোশ খাও না, খাসির গোশ, এই জন্য তোমাদের জন্য খাসির গোশ ধারণ, আর মুসলিমদের জন্য তোমাদের জন্য গরুর গোশ ধারণ। ওকে, ধরো অনেক দিন তুমি গরু বা খাসির গোশ খাওনি, অনেক দিন, ধরো 2 মাস, এরকম 2 মাস 3 মাস। এখন তুমি মানে অনেক দিন যেহেতু খাও নাই, তোমার এটার প্রতি একটা আকাঙ্ক্ষা, অনেক আকাঙ্ক্ষা যুক্ত হয়েছে যে তুমি অনেক মানে পছন্দ করে খাওয়া, রান্না হলে মানে খুব মানে কি বলে যে অনেক আকাঙ্ক্ষা নিয়ে খাবা, অনেক প্রত্যাশা নিয়ে খাবা, মজা করে খাবা। তো এখন তুমি যদি 1 পিস বা 1 টুকরা বা 2 টুকরা খাও, সেক্ষেত্রে তোমার প্রান্তিক উপযোগ অনেক বেশি। এখন তুমি যদি হাফ কেজি খেয়ে ফেলো, সেক্ষেত্রে কি তোমার প্রান্তিক উপযোগ থাকবে? প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমে আসবে না? তাহলে এই জন্য
কোনো একটা দ্রব্যের অল্প পরিমাণ ভোগ করলে তার প্রান্তিক উপযোগ বেশি হয়। ওই দ্রব্য ভোগের পরিমাণ যতই বাড়াবা ততই তার প্রান্তিক উপযোগ কমে আসবে। যেমন ওই যে বললাম, বড় এক টুকরো গরুর গোশ খেলে তোমার যে আকাঙ্ক্ষা ছিল এতদিনের, তার অনেকটাই পূরণ হয়ে যাবে। যদি আরও তোমাকে বড় আর এক টুকরো দেওয়া হয়, দেখবা যে তোমার প্রান্তিক উপযোগ কমে আসবে, অতিরিক্ত যে উপযোগ সেটা কমে আসবে। আরও যদি দেওয়া হয় ক্রমান্বয়ে কমতে থাকবে। তো একটা দ্রব্য যতই বেশি পরিমাণে একটা নির্দিষ্ট সময়ে বা অ্যাট এ টাইম যতই বেশি পরিমাণে ভোগ করা হবে, ওই দ্রব্য থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ ভোক্তার কাছে ক্রমান্বয়ে কমতে থাকবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা সবাই বুঝতে পারলাম এটাও, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ শূন্য, সেটা আমরা দেখব এবার। এটা সম্পর্কের মধ্যে গিয়ে দেখব। তাহলে মোট উপযোগ প্রান্তিক উপযোগ নিয়ে কারো কোনো সমস্যা নেই, মানে ডেফিনেশন নিয়ে কারো কোনো সমস্যা নেই। এবার আমরা প্রান্তিক উপযোগ আর মোট উপযোগের মধ্যে একটা সম্পর্ক করব, সম্পর্ক অর্থাৎ এই দুয়ের মধ্যে সম্পর্ক। তাহলে সম্পর্ক যদি করতে চাই, তোমরা জানো যে এই দুইটার মধ্যে খুব সুনির্দিষ্ট সম্পর্ক আছে। তার মানে সম্পর্কের জন্য আমরা একটা টেবিল দেখব, যে টেবিলের মধ্যে সবচেয়ে সুন্দর হবে টেবিল দিয়ে সম্পর্কটা দেখানো, তাহলে সবাই বুঝতে পারবা। তাহলে স্যার, টেবিল দিয়ে যদি আমরা সম্পর্ক দেখার চেষ্টা করি, তাহলে দেখো আমি এখানে তোমাদের 3টা কলাম দিলাম। 3টা কলামের মধ্যে ধরো প্রথম কলামে আছে যে দ্রব্যের একক, দ্রব্যের একক আছে ধরো এখানে। এইটা আছে মোট উপযোগ, এটা আমি মোট উপযোগ আমি টিইউ দিয়েই প্রকাশ করলাম। এইটা আছে হলো এমইউ, প্রান্তিক উপযোগ। ঠিক আছে, মার্জিনাল ইউটিলিটি। ওকে, এখন দেখো এখানে 1 থেকে 6 একক, 1 2 3 4 5 6 6 একক আছে, 1 থেকে 6 একক। মোট উপযোগ হলো টিইউ, টিইউ হলো কত আছে, এখানে আছে 4। আমি দশমিক দিয়ে দিলাম না, বইয়ের মধ্যে দশমিক দিয়েছি, ওইটা তো আসেই। তাছাড়াও দশমিক ছাড়াও যে দেওয়া যায়, এইটা বোঝানোর জন্য দশমিক ইউজ না করে অন্যভাবে দিচ্ছি। 4, এইটা ধরো আছে 7, এইটা ধরো 9, এইটা আছে 10, এইটা 10, এইটা আছে 9। তাহলে এটা হলো টিইউ। এমইউ কত স্যার? এমইউ হলো 4, এইটা হলো 7 থেকে 4 চলে গেলে 3, 9 থেকে 7 চলে গেলে 2, 9 থেকে 7 চলে গেলে কত 2, 10 থেকে 9 চলে গেলে 1, 10 থেকে 10 চলে গেলে 0, 9 থেকে 10 চলে গেলে -1, বাস। ওকে, তাহলে কি আছে 4। অর্থাৎ 1 একক দ্রব্য ভোগের ক্ষেত্রে মোট উপযোগ, গড় উপযোগ, প্রান্তিক উপযোগ সব সমান হয়। আর যদি মানে ইকোনমিক্যালি বলতে চাই, আসলে প্রথম দ্রব্য ভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ বিবেচনা করাই উচিত না। যদি বিবেচনা করি তাহলে সমান, অর্থাৎ 1 এককের বেলা 4, অথবা বিবেচনা না করলে এটা বাদ, এখানে কিছু দিবই না, ফাঁকা দিব, কিন্তু বিবেচনা করলে 4 দিতে হবে। তাহলে এরপরে দেখো যে দ্রব্য ভোগের পরিমাণ বাড়ছে, তাহলে 2 একক ভোগ করলে 4 দুগুণে 8 হওয়ার কথা, বাট 8 হচ্ছে না, হচ্ছে 7। বাড়ছে কত? 3। তৃতীয় একক ভোগে অতিরিক্ত বাড়ছে 2, অর্থাৎ ভোগ বাড়লেও অতিরিক্ত উপযোগ বৃদ্ধির হার কমছে। তো যখন 4 তখন 10, মোট উপযোগ 5 হলেও 10। আর এই ক্ষেত্রে প্রান্তিক উপযোগ 0। 5 একক ভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ 0। 6 একক ভোগ করলে মোট উপযোগ কমে গেল, 10 থেকে 9 হলো, প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়ে গেল। তাহলে কি হচ্ছে আমাদের? তাহলে একটা নির্দিষ্ট অবস্থার পরে মোট উপযোগ কমে যায়। তাহলে আমরা এই দুইটা বিষয়ের মধ্যে আরেকটা জিনিস তোমাদের শেখাচ্ছি, সেটা হলো যে স্যার, আমাদের যদি কখনো টেবিল থাকে, টেবিলের মধ্যে কোনো মান দেওয়া নাই, টেবিলের মধ্যে কোনো মান ফাঁকা আছে স্যার, যেমন এটার উদাহরণস্বরূপ আমি তোমাদের ইয়ার থেকে একটা উদাহরণ নিই, তাহলে তোমরা ভালো বুঝবা। আরও দেখো মাইক্রো সাজেশনটা কই, ধরো এটা আছে, এটা এখানে ধরো এই যে এটা আছে, খেয়াল করো, ধরো এটা আছে হলো 3টা কলাম এখানে আছে, এখানে আছে হলো কিউ,
এখানে আছে টিইউ, এখানে আছে এমইউ, এখানে ধরো আছে 1 2 1 2 3 4, এখানে দিয়েছে, এখানে ফাঁকা দিয়েছে, ঠিক আছে, এখানে দিয়েছে হলো 18, এখানে ফাঁকা দিয়েছে, এখানে দিয়েছে 28, ঠিক আছে, এখানে দিয়েছে হলো 10, এখানে ফাঁকা দিয়েছে, এখানে 6 দিয়েছে, এখানে ফাঁকা দিয়েছে। তো ফাঁকা ঘরগুলো পূরণ করো। তার মানে খুব সহজ কিছু, এখানে দেখো খেয়াল করলে বুঝতে পারবে। এখানে দ্রব্যের একক এক্স দিয়ে দিতে পারে, কিউ দিয়ে দিতে পারে, যা হোক এখানে এক একক ভোগের ক্ষেত্রে তো তোমরা বুঝতে পারছো যে আমি বলেছিলাম, তো প্রথম একক ভোগের ক্ষেত্রে মোট উপযোগ প্রান্তিক উপযোগ সমান হয়। তাহলে এই যে ফাঁকা ঘরগুলো আছে এগুলো আমরা খুব সহজে পূরণ করতে পারবো, এই জাতীয় কোশ্চেন আসলে পারবে। এক একক ভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ 10 হলে মোট উপযোগও 10, এইটা বুঝতে পেরেছো তাই না? এখন দুই একক ভোগের ক্ষেত্রে মোট উপযোগ 18, বাড়ছে কত, অতিরিক্ত কত বাড়ছে 8, 18 থেকে 10 বিয়োগ করলে 8, তার মানে এটা কত, এটা একটু অন্য কালার দিয়ে দিই তাহলে তোমাদের জন্য ভালো লাগবে। তাহলে এইটা আমি দিয়েছি, এটা ছিল না, এটা 10, তাহলে এটা কত হবে, এইটা 8 বৃদ্ধি পেয়েছে, 18 যেহেতু 18 থেকে 10 বিয়োগ করলে 8। এবার দেখো এইটা নাই, এইটা নাই, এইটা ফাঁকা আছে, তাহলে এইটা যেহেতু ফাঁকা আছে এইটার আবার প্রান্তিক উপযোগ 6 আছে, তাহলে 18 আর 6 কত, 24, খুব সহজ কথা 24, তাই না বলো? আবার দেখো এইটা আছে, এইটা নাই, তাহলে 28 থেকে 24 চলে গেলে কত হবে, 4। তাহলে আমরা খুব সহজেই এরকম কোন অপশন যদি আমাদের থাকে যে আমাদের কিছু মান দেওয়া আছে কিছু মান দেওয়া নেই, তাহলে আমরা খুব সহজেই এইটা নির্ণয় করতে পারবো, পারবো না বলো তোমরা? ইনশাল্লাহ। তাহলে এরকম ধরনের কোনো টেবিল যদি থাকে, ফার্স্ট ইয়ারে সাধারণত এগুলো বেশি থাকে, সেকেন্ড ইয়ারে মাইক্রোতে দেখবা সালের কোশ্চেন দেখলে বুঝতে পারবো ফান্ডামেন্টাল কোশ্চেন করে সাধারণত, এই জাতীয় টেবিল জাতীয় ছক জাতীয় কোশ্চেন সেকেন্ড ইয়ারে খুব সামান্য একটা দুইটা করে, ম্যাক্সিমাম হলো ফান্ডামেন্টাল কোশ্চেন করে সেকেন্ড ইয়ারে। ধনাত্মক থেকে শূন্য না হয় না, ধনাত্মক থেকে শূন্য হবে, শূন্য হওয়ার পরে তারপরে হলো ঋণাত্মক হবে, ঠিক আছে? ধনাত্মক থেকে শূন্য হবে, শূন্যর পরে তারপরে ঋণাত্মক হবে, বুঝতে পেরেছো? ডাইরেক্ট ধনাত্মক থেকে ঋণাত্মক হবে না, ডাইরেক্ট ধনাত্মক থেকে ঋণাত্মক হবে না, ব্যতিক্রম। ধনাত্মক থেকে ঋণাত্মক হয় না, সাধারণত ধনাত্মক থেকে শূন্য হয় তারপরে গিয়ে ঋণাত্মক হয়, এটা হলো নিয়ম। তাহলে আমরা সবাই বুঝতে পেরেছি, এখন আমরা সম্পর্ক করার চেষ্টা করছি। দেখো এখানে সম্পর্ক করো, ওইটা যাই করো যে কোনো একটা দিলেই হবে। দেখো তাহলে সম্পর্ক নাম্বার 1, তিনটা সম্পর্ক আছে। মোট উপযোগ যখন ক্রমান্বয়ে বাড়ে, মোট উপযোগ যখন ক্রমান্বয়ে বাড়ে, প্রথম সম্পর্ক নাম্বার 1, মোট উপযোগ যখন ক্রমান্বয়ে বৃদ্ধি পায় একটা নির্দিষ্ট অবস্থা পর্যন্ত, যেমন টেবিল হতে দেখা যায় 1 থেকে 4 একক পর্যন্ত মোট উপযোগ যখন বাড়ে, দ্রব্যের একক যখন বাড়ে বা ভোগের পরিমাণ যখন বাড়ে 1 থেকে 4 একক পর্যন্ত, তখন মোট উপযোগ ক্রমান্বয়ে বৃদ্ধি পায়, এবং প্রান্তিক উপযোগ তখন ক্রমান্বয়ে কমে যায় তবে ধনাত্মক থাকে। এইটা আবার বলছি, সম্পর্ক নাম্বার 1, প্রথম সম্পর্ক বা প্রথমত, দ্রব্য ভোগের পরিমাণ যখন ক্রমান্বয়ে বৃদ্ধি পায় একটা নির্দিষ্ট অবস্থা পর্যন্ত, যেমন টেবিলে 1 থেকে 4 একক পর্যন্ত, তখন মোট উপযোগ ক্রমান্বয়ে বৃদ্ধি পায় এবং প্রান্তিক উপযোগ তখন ক্রমান্বয়ে হ্রাস পায় কিন্তু ধনাত্মক থাকে। দেখো প্রান্তিক উপযোগ হ্রাস পেয়েছে, ধনাত্মক আছে। সম্পর্ক নাম্বার 2, দ্বিতীয়ত, একটা নির্দিষ্ট অবস্থার পরে দ্রব্য ভোগের পরিমাণ বৃদ্ধি পেলেও মোট উপযোগ স্থির হয়ে পড়ে, দ্রব্য ভোগের পরিমাণ বৃদ্ধি পেলেও মোট উপযোগ স্থির হয়ে পড়ে, তখন প্রান্তিক উপযোগ শূন্য হয়। সম্পর্ক নাম্বার 2। সম্পর্ক নাম্বার 3, মোট উপযোগ সর্বোচ্চ অবস্থার পরে দ্রব্য ভোগের পরিমাণ আরও বৃদ্ধি পেলে 5 থেকে 6 একক করা হলে মোট উপযোগ বৃদ্ধি না পেয়ে বরং কমে যায়, হ্রাস পায়, তখন প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়। সুতরাং দেখা যায় যে
প্রথম দিকে দ্রব্য ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে মোট উপযোগ বাড়ে, প্রান্তিক উপযোগ কমে কিন্তু ধনাত্মক থাকে। দ্বিতীয়ত, দ্রব্য ভোগের পরিমাণ বৃদ্ধি পেলেও মোট উপযোগ না বেড়ে স্থির হয়ে পড়ে, তখন প্রান্তিক উপযোগ শূন্য হয়। সম্পর্ক 3 বা তৃতীয়ত, দ্রব্য ভোগের পরিমাণ আরও বৃদ্ধি করলে মোট উপযোগ সর্বোচ্চ অবস্থার পরে হ্রাস পায়, তখন প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়। এই 3টা সম্পর্ক, এটি হলো মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক। একই চিত্রে যদি দেখাতে চাও, আমি তোমাদের একই চিত্রের মধ্যে দেখাবো। এটা দেখো, একই চিত্রের মধ্যে দেখাতে চাইলে দেখাও। দেখো, একটা চিত্রের মধ্যে যদি দেখাতে চাও, ঠিক আছে, এখানে একটা এমন অবস্থা দিবা যাতে করে বোঝা যায় যে আমরা একটা স্থির অবস্থা পর্যন্ত নিয়েছিলাম। ওকে, টিইউ, ঠিক আছে, ওকে, এটা টিইউ এমইউ, এইটা মাইনাস এমইউ, ওকে, এইটা এক্স। সেই ক্ষেত্রে আমরা ধরো এই যে কয়েকটা রেখা আঁকি, দাঁড়াও, তাহলে তোমাদের বোঝাতে ভালো হবে। বাস, আমাদের প্রান্তিক উপযোগ রেখাটা এই জায়গা দিয়ে নামবে, তাহলে এইখান থেকে আসবে, এইখান থেকে এসে এখান দিয়ে নামবে। এইটা হলো একই চিত্রের মধ্যে দেখানো, এইটা হলো এমইউ। স্যার এটা কীভাবে আঁকলেন স্যার, এটার যৌক্তিকতা আছে কি? 100% যৌক্তিকতা আছে, কারণ x1, x2, x3, x4, x5, x6 বা 1 2 3 4 5 6, ওকে। তো এখানে প্রথম এককের বেলায় আমরা জানি যে মোট উপযোগ প্রান্তিক উপযোগ দুটি সমান। তাহলে দেখো, এইটা এ বিন্দু দিলে এ বি সি ডি ই এফ, তাহলে এ বিন্দুতে এই মোট উপযোগ কত আছে? মোট উপযোগ হলো এই টিইউ রেখা, এখানে আছে কত? এ এক্স1। এখানে প্রান্তিক উপযোগ এমইউ রেখাও কিন্তু এ এক্স1, অর্থাৎ প্রথম এককের বেলায় মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ দুটি হলো এ এক্স1। এরপরে দেখো, মোট উপযোগ রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হয়েছে, বাড়ছে, প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে কমছে। মোট উপযোগ যখন সর্বোচ্চ অবস্থা ডি, তারপরে আর বাড়ানো যায় না, এই যে ডি আর ইতে একই আছে, অর্থাৎ x4 থেকে x5-এ গেলে মোট উপযোগ স্থির হয়ে পড়ে, তখন প্রান্তিক উপযোগ শূন্য হয়। এই যে দেখো, প্রান্তিক উপযোগ রেখা তখন শূন্য, এই যে শূন্য বরাবর। মোট উপযোগ আরও বাড়ানোর জন্য দ্রব্য ভোগের পরিমাণ বৃদ্ধি করলে প্রান্তিক উপযোগ কমে যায়, এ বিন্দুতে কমে গিয়েছে, তখন প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়েছে। এটি হলো মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক। তাহলে চিত্রগত সম্পর্ক যদি ব্যাখ্যা করি, তাহলে চিত্রে ভূমি অক্ষে এক্স দ্রব্য ভোগের পরিমাণ, লম্ব অক্ষে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগকে দেখানো হয়েছে। এক্স দ্রব্য ভোগের পরিমাণ যখন x1, তখন মোট উপযোগ x1 এবং প্রান্তিক উপযোগ x1। x1 থেকে x4 পর্যন্ত মোট উপযোগ যখন বৃদ্ধি পেয়ে এ বি সি ডি বিন্দুতে মোট উপযোগ যখন ক্রমান্বয়ে বৃদ্ধি পায়, তখন প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পায়। এখানে দিতে পারো যে এ প্রাইম, বি প্রাইম, সি প্রাইম, ডি প্রাইম, ই প্রাইম, এফ প্রাইম, চাইলে দিতে পারো এফ প্রাইম, না চাইলেও কোনো সমস্যা নেই। তখন প্রান্তিক উপযোগ কমছে, এ x1, বি প্রাইম x2, সি প্রাইম x3, ডি প্রাইম x3, মানে x4, তারপর হলো ই প্রাইম x5, ক্রমান্বয়ে কমছে। দ্বিতীয়ত, সম্পর্ক 2, মোট উপযোগ যখন ডি থেকে ই বিন্দুতে স্থির হয়ে পড়েছে, তখন প্রান্তিক উপযোগ ই প্রাইম বিন্দুতে শূন্য হয়েছে। তৃতীয়ত, মোট উপযোগ যখন ই বিন্দুর পরে এফ বিন্দুতে হ্রাস পেয়েছে, তখন প্রান্তিক উপযোগ এফ প্রাইম বিন্দুতে ঋণাত্মক হয়েছে। এইটাই হলো মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক। আজকে পর্যন্তই থাকছে। মাইক্রো ক্লাস প্রাণবন্ত হবে, কোনো সন্দেহ নাই। তোমরা লাইভে থাকবা, একদম নিখুঁতভাবে ক্লাসই ক্লিয়ার হয়ে যাবে। তোমার এই ক্লাসগুলো আর বাসায় করে আলাদা করে মুখস্থ করা দরকার হবে না। আমি প্রতিদিন তোমাদের বাসায় কাজ দিব। তোমাদের কাছে মাইক্রো বই থাকলে মাইক্রো বইটা রাখো, আমি তোমাদের মাইক্রো বই থেকে বাসায় কাজ দিচ্ছি। কেমন? বাসায় কাজ দিব। দেখো, তোমরা গল্পের বইয়ের মতো করে পড়বা। অধ্যায় 1-এর 41 পৃষ্ঠায় ভোক্তার আচরণ,
1.1, 1.2 ভোক্তা, ভোক্তা নিয়ে একটু পড়বা যে ভোক্তা আসলে কে, ঠিক আছে, কনজিউমার সম্পর্কে জানবা। এটা তোমার পরীক্ষা আসুক বা না আসুক জানা দরকার নেই, বাট তুমি একবার রিডিং পড়বা। ভোক্তার আচরণ 1.1 পড়বা, 1.2 পড়বা। ইউটিলিটি উপযোগ 1.3, 1.4, অর্থাৎ 1.1 থেকে 1.10 পর্যন্ত পড়বা। 1.1 থেকে 1.10 পর্যন্ত পড়বা। থ্যাংক ইউ। ওকে, একসাথে চিত্র দিলেও কোনো সমস্যা নেই, যে এটা দিলেও হবে, সম্পর্কের ক্ষেত্রে এটা দিলেও হবে, নো প্রবলেম।